একত্রিত হওয়ার কথা বলছেন। সেই শনিবার সৌগত রায় বলেছিলেন এবং তারপর থেকে একের পর এক শাসক দলের জনপ্রতিনিধি তারা কিন্তু মুখ খুলছেন। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কি বলছেন? নিচু তলার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। দেখুন, আমাদের তৃণমূলের কর্মীরা, নেতা কর্মী আমার মতো চারানার এমএলএর কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা আর সম্মান চায়। আপনি ভাই অমুক হয়েছেন কাউন্সিলর, আপনি সিআইসি ভাইস চেয়ারম্যান, আপনার কাছে গেলে আমি দাদা ওমা আমি তো সামনে, দেখুন আমি মনে করি আমি একা জিতিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার আর তৃণমূল কংগ্রেসের পরিশ্রম আমাকে বিধায়ক করেছে, আমাকে সভাধিপতি করেছে, আমার পরিবারের লোক আমাকে করে। প্রত্যেকটা জনপ্রতিনিধিকে তার ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ওয়ার্ডের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি এরকম পার্টিকুলার আমার বক্তব্য নয়, বক্তব্যটা এইরকম যে বারাসাত জেলা হেডকোয়ার্টার, বারাসাতের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। বারাসাত আকার আয়তনে অনেক বড়, প্রতিদিন মানুষ বাড়ছে। বারাসাতে বিভিন্ন গ্রাম মফস্বল থেকে মানুষজন বারাসাতে আসছে। সুতরাং আরো স্ট্যান্ডার্ড দরকার, যেটা আছে আরো স্ট্যান্ডার্ড দরকার। এটা আমি বলতে চেয়েছি যে আরো স্ট্যান্ডার্ড নাগরিক পরিষেবা থাকা দরকার, যেখানে মানুষ জেলা সদর শহর হিসেবে কর্মরত। আসি পরের খবরে। রবিবার বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে আহত হন কয়েকজন রেলযাত্রী। দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এবার চিঠি দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ, কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পরের দিনও ছবিটা বদলালো না, অন্তত যাত্রীদের অভিযোগ তেমনটাই। আর গোটা ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। 2019 এবং 2023 সালে বর্ধমান স্টেশনের দুর্ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, যাত্রী সুরক্ষা কোথায়? রেল তথ্য দিয়ে মিথ্যা বা বিভ্রান্তি সৃষ্টি করছে কি? আরপিএফ তখন কোথায় ছিল? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছেন তিনি। इस प्रकार की समस्या 2019 में भी हुई थी, जब भगदड़ मचा था। तब भी कहा गया था रेलवे को कि यहाँ पर आपको सीढ़ियों को चौड़ा करना होगा, क्योंकि एक प्लेटफॉर्म से दूसरे प्लेटफॉर्म में जाना, और खास करके इस प्रकार से अनाउंसमेंट के समय जहाँ जगह ना हो, तो स्वाभाविक है कि यह तो गनीमत समझिए कि किसी को चोट नहीं लगी, नहीं तो स्वाभाविक है कि यहाँ पर मौत हो सकती थी। अब आप सोच सकते हैं कि जिसको अंदर से जाना था, जिसको बाहर से जाना था, सब उसके अंदर बिल्कुल कंफ्यूजन मच गया, और यह रेलवे के कारण से हुआ है। रेलवे इसके लिए पूरी तरीके से जिम्मेवार है। রবিবার বিকেলে বর্ধমান স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝের সিঁড়িতে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। রেল পুলিশ সূত্রে খবর, ওই সময় 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল হলদিবাড়ি এক্সপ্রেস। সূত্রের খবর, 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল ঢোকার কিছুক্ষণ পর সেটি মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয়। ফলে একদিকে কর্ড লাইনের ট্রেন থেকে নেমে ফুট ওভারব্রিজে উঠতে থাকেন যাত্রীরা, অন্যদিকে মেন লাইনের ট্রেন ধরার জন্য ফুটব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে থাকেন। সেই সময় প্রচণ্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা। অভিযোগ, পদপিষ্ট হয়ে আহত হন অন্তত 7 জন। দুর্ঘটনার পর সোমবার সকাল থেকে বর্ধমান স্টেশনে কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ে। প্ল্যাটফর্মে টহল দিতে দেখা যায় জিআরপি, আরপিএফ কর্মীদের, কিন্তু তাতেও যাত্রীদের ক্ষোভ কমেনি। ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক পেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এখনো কোনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। ভিড় এত, কোন দিকে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। সোমবার বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ডিআইজি আরপিএফ। हम आए फुट ओवर ब्रिज जो है उसको देखा है कि किस कारण से ये घटना हुई, क्या इम्प्रूवमेंट किया जा सकता है, दोबारा ना हो। ऐसा कमेटी बनी है, अपना रिकमेंडेशन देगी, जो रिकमेंडेशन देगी उसके हिसाब से इम्प्रूवमेंट किया जाएगा। পদপিষ্ট হয়ে নয়, রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ধমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন যাত্রী।
অ্যানাউন্সমেন্টের সমস্যার কারণে এই ঘটনা নয়। এই ঘটনা যেটুকু প্রাইমা ফেসি ভিডিও ফুটেজে দেখা গেছে সেটা একজন পড়ে যাওয়ার পরে তাড়াহুড়ো করতে গিয়ে এই ঘটনা। কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। কমল কৃষ্ণ দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি ইস্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে বিতে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।